ওকে, শুরু থেকে হয়েছে না? আচ্ছা, তাহলে ইউরিনারি সিস্টেম হলো এটা, অর্থাৎ এই ইউরিনারি সিস্টেমের মেইন কম্পোনেন্ট হলো ওয়ান ইউরিনারি ব্লাডার, টু কিডনি, রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ওয়ান ইউরিনারি ব্লাডার, নেন ইউরেটার। এটা হলো ইউরিনারি সিস্টেমের কম্পোনেন্ট। অর্থাৎ এই সকল ওষুধ, যে সকল ওষুধ এই অর্গানগুলোর উপরে কাজ করবে সেগুলাই হচ্ছে ইউরিনারি সিস্টেমের ড্রাগ। তো খুব কমন এবং প্রচলিত, অর্থাৎ মূত্র, আমাদের ইউরিনারি সিস্টেমের মূল কাজ হলো মূত্র তৈরি করা। ঠিক আছে, এখন মূত্র রিলেটেড যদি কোনো সমস্যা হয় তখন এই ড্রাগগুলো দেওয়া হয়ে থাকে। যেমন অনেক সময় দেখা যায় কি মূত্র তৈরি করতে পারে না, ঠিক আছে, অর্থাৎ ইউরিন খুব কম পরিমাণে তৈরি হয়, অনেকের আছে না, মূত্র তৈরি হতে পারে না, ঠিক আছে। তো তখন এই ইউরিন ফিল্ট্রেশনটাকে কী করে দেয়, মানে হলো কিডনির এই ফিল্ট্রেশন ক্ষমতাটাকে বাড়ায় দেয়, যার ফলে মূত্র তৈরি করতে পারে। ঠিক আছে, সে সকল ড্রাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সেই ড্রাগগুলোর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত এবং কমন যে ড্রাগ, ঠিক আছে, যেটা আমরা বলে থাকি সেটা হলো ডাইইউরেটিক্স। ঠিক আছে, ডাইইউরেটিক্স, টিআইসিএস, ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স মানে হলো এটা একটা এজেন্ট। এই এজেন্টের কাজ হচ্ছে কি বেশি বেশি পরিমাণে ইউরিন তৈরি করা। ঠিক আছে, অর্থাৎ যে সকল ড্রাগ, তাহলে ডায়াবেটিস কাকে বলে, তাহলে যে সকল ড্রাগ, হ্যাঁ, যে সকল ড্রাগ, ডায়াবেটিস মানে হলো একটা গ্রুপের নাম। ঠিক আছে, তাহলে ডায়াবেটিক্স কাকে বলে, তাহলে যে সকল ড্রাগ মূত্র তৈরি করে অধিক পরিমাণে, ঠিক আছে, অধিক পরিমাণে মূত্র তৈরি করে তাকে অ্যান্টিডায়াবেটিক্স বলে। তাহলে অ্যান্টিডায়াবেটিক্স কাকে বলে, যে সকল ড্রাগ অধিক পরিমাণে মূত্র তৈরি করে তাকে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বলে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিডাইউরেটিক্স ড্রাগ। তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিডায়াবেটিক্স ড্রাগস এর মধ্যে আছে হচ্ছে আপনার জেনারেল ক্লাসিফিকেশন। এটা হলো জেনারেল ক্লাসিফিকেশন, ঠিক আছে, সাধারণ শ্রেণীবিন্যাস। ঠিক আছে, সাধারণ শ্রেণীবিন্যাস। আর এটা আসলে অ্যাকর্ডিং টু সাইট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাইট মানে হলো দিক অনুযায়ী। ঠিক আছে, এটা আমরা পরে বলবো। তাহলে জেনারেল ক্লাসিফিকেশন, তো জেনারেল ক্লাসিফিকেশনে একটা আছে হলো লোভ ডায়াবেটিক্স, লোভ ডাইউরেটিক্স। ঠিক আছে, আর একটা আছে হলো থায়াজাইড ডায়াবেটিক্স, 2 নম্বর আছে হলো থায়াজাইড। আপনি মোবাইল চালাচ্ছেন, মনোযোগ নাই, ঠিক আছে। লোভ ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স, ঠিক আছে। আর 3 নম্বরে আরেকটা আছে হলো পটাশিয়াম স্পাইরিং ডাইউরেটিক্স, এটা 3 নম্বর। 3 নম্বরটা এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1 2 3, ঠিক আছে। লুপ ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স, নোট দিয়ে দেবো আপনাদের পরে, হ্যাঁ, ক্লাস শেষে নোটটা স্ক্যান করে দিয়ে দেবো, ঠিক আছে। আর এটা হলো পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স। তো এখানে আমরা যে ওষুধগুলোর নাম লিখবো এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। যেমন একটা আসলে কি ফ্রুসিমাইড, ফ্রুসিমাইড। 2 নম্বরে আছে হলো বিউমেটানাইট, বিউমেটানাইট। পাইরিটেনামাইড, পাইরিটেনামাইড। আর এখানে আছে হলো ক্লোরথায়াজাইড, CHLOR, ক্লোর THIAZID, ক্লোরথায়াজাইড। 2 নম্বরে আসলে হাইড্রোক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড। 3 নম্বরে আছে হচ্ছে আপনার ব্যান্ড্রোফ্লুজাইড, ব্যান্ড্রোফ্লুজাইড, ব্যান্ড্রোফ্লুথায়াজাইড। আর এখানে আসলে স্পাইরোনোলেকটন, স্পাইরেনোলেকটন।
স্পাইরোনোলেক্টন, ট্রাইমটেরন, TRIMETERONE, ট্রাইমটেরন, আর একটা আছিল অ্যামাইলোরিড, অ্যামাইলোরিড। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনেরিক নাম, এগুলো হচ্ছে ওষুধের জেনেরিক নাম। এগুলো সবই কি অ্যান্টি ডায়াবেটিক্স। এগুলোর কাজ এটা হচ্ছে লুপ ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স, আর হলো পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স। ঠিক আছে, এগুলো ক্লাসিফিকেশন। পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স। তো আপনাদের এই যে এগুলো মুখস্থ করতে হবে, এই যে ফ্রুসিমাইড, বিমিটানাইড, পাইরাজিনামাইড, ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ব্যান্ডোক্লোজাইড, স্পাইরোনোলেক্টন, ট্রাইমসেরন, অ্যামাইলোরিড। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আবার আরেকটা কি আছে, এই ওষুধগুলোই আপনার বিভিন্ন সাইডে কাজ করে থাকে, কিডনির বিভিন্ন সাইডে কাজ করে থাকে, এইটার উপর ভিত্তি করে তার ক্লাসিফিকেশন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা মনে করেন আপনার এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা অ্যানাটমিতে পড়ানো হয়েছে, আপনারা তো পড়েন নাই। ঠিক আছে, তো এটা আমি কালকে অনলাইন ক্লাস নেব, ইনশাল্লাহ বুঝতে পারবেন সব কিছুই। হ্যাঁ, পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স, স্পাইরেনোলেক্টন। আচ্ছা, এগুলো বুঝতে না পারলেও সমস্যা নাই, আপনি নোট পাবেন। ঠিক আছে, নোট পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস হচ্ছে কি, মনে করেন এই যে চাঁদের মতো যে অংশটা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, চাঁদের মতো যে অংশটা দেখা যাচ্ছে, আমি যেটা আর্ট করতেছি, ঠিক আছে, এটার নাম কি, এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে নেফ্রন। এটার নাম কি? নেফ্রন। নেফ্রন এটা কিডনির ভিতরে থাকে। কোথায়? কিডনির ভিতরে থাকে। ঠিক আছে, একটা কিডনির ভিতরে এরকম নেফ্রন আছে হলো 10 লক্ষ। ঠিক আছে, একটা কিডনির ভিতরে 10 লক্ষ নেফ্রন আছে, দুইটা কিডনির ভিতরে 20 লক্ষ থেকে 24 লক্ষ নেফ্রন থাকে। এই কিডনির যে কাজ মূত্র ফিল্ট্রেশন করা, সেই কাজটা মূলত এই নেফ্রন করে থাকে। ঠিক আছে, সেটা কিভাবে হয়, অর্থাৎ এদিক দিয়ে যখন কিডনির ভিতরে ব্লাডটা প্রবেশ করে, ব্লাডটা প্রবেশ করার পরে সরাসরি এই আর্টারির ভিতর দিয়ে এখানে প্রবেশ করলে এখানে ফিল্ট্রেশন হয়, ব্লাডটা ফিল্ট্রেশন হয়ে ব্লাডটা আবার ফ্রেশ ব্লাডটা আবার বডিতে চলে যায়। ঠিক আছে, আর ওয়েস্ট প্রোডাক্টগুলো আপনার এই দিক দিয়ে নিচ দিয়ে আইসা সেরা এই কালেক্টিং ডাক্টে এসে জমা হয়। মনে করেন এখানে হলো সকল নেফ্রনের কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এখানে এটা আবার কি হয়, ইউরিনারি ব্লাডারের মাধ্যমে মূত্রের মাধ্যমে বের হয়ে চলে যায়। ঠিক আছে, মানে এটা খুবই ক্ষুদ্র, এটা মাইক্রোস্কোপিক অংশ, এটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, কিন্তু কিডনির যে কাজটা মূলত সেই কাজটা করে থাকে এই নেফ্রন। ঠিক আছে, আবার এই নেফ্রনের বিভিন্ন পার্ট আছে। ঠিক আছে, যেমন এই যে ইউ আকৃতির যে অংশটা, ইউ এর মতো, এটার নাম হলো লুপ। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি, লুপ অফ হ্যানলি। ঠিক আছে, তো এই লুপ অফ হ্যানলিতে কাজ করে থাকে কি, এই যে সকল ওষুধ, ফ্রুসিমাইড, বিমিটানাইড, পাইরাজিনামাইড। ঠিক আছে, অর্থাৎ এই ওষুধগুলো খাওয়ার পরে এই জায়গায় এসে কাজ করে। বুঝতে পারছেন? পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিসগুলো এই যে এখানে এসে কাজ করে, এগুলো কালেক্টিং টিউবুল, এখানে এসে কাজ করে পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিসগুলো। ঠিক আছে, আর থায়াজাইড ডায়াবেটিসগুলো এই যে আপনার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আর হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই জায়গাতে কাজ করে। এই যে এই আঁকানো বাঁকানো অংশটা, এটার নাম হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আর এই আঁকানো বাঁকানো যে অংশটা, এটার নাম হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ঠিক আছে, ওইখানে যে, হ্যাঁ, ওইখানে যে কাজ করে কে, এই থায়াজাইড ডায়াবেটিক্স। ঠিক আছে, কিডনির একটা মেইন ফাংশন হলো, কিডনি ব্লাডটা যখন ফিল্ট্রেশন করে তখন তো ইউরিন বের করে দেয়, কিন্তু কিডনি চিন্তা করে যে বডি থেকে তার ইউরিনের সাথে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো বের হয়ে যাচ্ছে কিনা। তখন সে কি করে, যদি বের হয়ে যায় তখন সে কি করে, যেমন এখানে ফিল্ট্রেশন হয়ে ইউরিনটা নিচের দিকে পাঠিয়ে দিল, এখন ইউরিনের সাথে যদি সোডিয়াম থাকে, ওয়াটার থাকে, ঠিক আছে, এগুলো তো আমাদের শরীরের জন্য খুব দরকার। তখন এগুলো কি হয়, এখান থেকে রিঅ্যাবজর্পশন করে, এই জায়গা থেকে রিঅ্যাবজর্পশন করে আবার ব্লাডে নিয়ে যায়। ঠিক আছে, রিঅ্যাবজর্পশন করে। ঠিক আছে, রিঅ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে গেলে কি হয়,
ব্লাডে এগুলো আবার ডিপোজিশন হয়, অর্থাৎ এগুলো আমাদের দরকার। সোডিয়াম দরকার, এখান থেকে নিউট্রিশনটাকে আবার ওয়াটার দরকার। একবার তো সে ফিল্ট্রেশন করেই, করার পরে আবার সে রিঅ্যাবজর্পশন করে। ঠিক আছে, কেন করে? কারণ এগুলো বডিতে দরকার মনে করে সেজন্য করে। অনেক সময় দেখা যায় যে বডিতে যখন অনেক রক্তক্ষরণ হয়, বডিতে রক্তের পরিমাণ কমে যায়, তখন কি বডি আপনা আপনি বডি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে না? সেটা কিভাবে করে? সেটা কিডনির ভিতরে এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, ওয়াটারটা আর বাইরে বের হতে দেয় না, অর্থাৎ ইউরিনের সাথে আর বের হতে দেয় না। কারণ শক হলে কি হয়, যখন হাইপোভলিমিক শক হয় তখন কি হয়, তার মূত্রের পরিমাণটা কমে যায়। কেন কমে যায়? কিডনি রিঅ্যাবজর্পশন করে, অর্থাৎ মূত্র আর বের হতে দেয় না। কারণ হলো তার বডিতে তো এখন ফ্লুইড নাই, তাহলে ফ্লুইড কারেকশন করতে হবে, এখান থেকে রিঅ্যাবজর্পশন করে সে ব্লাডে নিয়ে যাবে। সোডিয়ামটা এখান থেকে রিঅ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে যাবে, ব্লাডে নিয়ে যাওয়ার পরে কি করবে? ব্লাড প্রেশারকে বাড়াবে। ঠিক আছে, কিডনিটার ওই জায়গা থেকে আর ইউরেটারে ওইটাকে ওয়াটারটাকে যেতে দিবে না, বেঁধে দেবে না। সে ওই দিক দিয়ে পাস করে হ্যাঁ, নিয়ে আবার সে ব্লাডে তখন করে। হ্যাঁ, অটোমেটিক। ঠিক আছে, এটা হলো বডির একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, বুঝতে পারছেন? এই কাজটা কিডনি করে থাকে। ঠিক আছে, এখন সাপোজ মনে করেন আপনার যাদের এই ফিল্ট্রেশন ক্ষমতা কম, অর্থাৎ যাদের হাত পা ফুলে গেছে। ঠিক আছে, অনেকের হাত ফুলে যায় না, পা ফুলে যায় না, পেট ফুলে যায় না, পানি পেটে পানি জমে, লাঙে পানি জমে, পায়ে পানি জমে। ওই পানি কমানোর জন্য কি করা হয়? হ্যাঁ, এই ডায়াবেটিসগুলো দেওয়া হয়। এই ওষুধগুলো কি কাজ করে? সেটা হলো ওই যে কিডনি যে রিঅ্যাবজর্পশন করে রাখছিল কি সোডিয়াম ওয়াটার। ঠিক আছে, এই সোডিয়াম ওয়াটার এই ওষুধগুলো কি করতে দেয় না, আর রিঅ্যাবজর্পশন করতে দেয় না। ঠিক আছে, তাহলে রিঅ্যাবজর্পশন না করলে কি হবে? তাহলে তার বডিতে তো আর ফ্লুইড অ্যাকুমুলেশন হবে না। হ্যাঁ, সেই ফ্লুইডগুলো কি করবে? কিডনি অধিক পরিমাণে মূত্র তৈরি করবে। ঠিক আছে, করে সেই ফ্লুইডটা বের করে দিবে। ইয়েস, ঠিক আছে, ফ্রুসিমাইড। ইডেমা হলে, যেমন পেটে পানি জমলে, পায়ে পানি জমলে, ঠিক আছে, তখন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কিডনির এই ফিল্ট্রেশন ক্ষমতা বাড়ানোর জন্য। যেমন একটা কিডনি প্রতি মিনিটে 125 ml ব্লাড ফিল্ট্রেশন করে। কত মিনিট? মিনিটে 125 ml ব্লাড। ঠিক আছে, যদি এটা 1 ঘন্টায় করি, হ্যাঁ, প্রেশারের কাজ করে। যদি এটা আমরা 24 ঘন্টা হিসাব করি, তাহলে একদিনে সে 180 লিটার ব্লাড সে ফিল্ট্রেশন করে। কত লিটার? 24 ঘন্টায় 180 লিটার ব্লাড ফিল্ট্রেশন করে। ঠিক আছে, সাপোজ এখন তার ফিল্ট্রেশন ক্ষমতা কমে গেল। যখন মানুষের ইডেমা হয়, অর্থাৎ মানুষের যখন ইডেমা হয়, পা ফুলে যায়, হাত ফুলে যায়, তখন কি হয়? এই ফিল্ট্রেশন ক্ষমতাটা কমে যায়, যার কারণে ফ্লুইডটা দেহে অ্যাকুমুলেশন হয়, জমা হতে থাকে। কি কারণে হতে পারে? হয় সে সোডিয়াম এবং ওয়াটার এই ব্লাডের ভিতরে রিঅ্যাবজর্পশন করে, শোষণ করে নিয়ে নেয়, অর্থাৎ এগুলো আর ইউরিনের মাধ্যমে বের করতে দেয় না। ওই মুহূর্তে যদি আপনি এই ফ্রুসিমাইডগুলো দেন, তাহলে সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, যার ফলে কি হবে? তার মূত্রের পরিমাণটা বাড়বে। এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে তার মূত্রের পরিমাণটা বাড়বে। এমন 24 ঘন্টা সে একবারও মূত্র ত্যাগ করে নাই, এই ওষুধ খাওয়ার সাথে সাথে 5-10 মিনিট পরে সে ঘন্টায় একবার করে যাবে। তার মানে কি? মূত্র তৈরি হওয়া মানে হলো দেহ থেকে ইউরিনের সাথে ওয়াটারও বের হয়ে যাচ্ছে। ডায়াবেটিস রোগীদের যত যত মূত্রত্যাগ হয়, ঘন ঘন মূত্রত্যাগ হয়, কারণটা কি? কারণ হলো তার এই জায়গাতে মানে হলো ব্লাডের ভিতরে তার গ্লুকোজের লেভেল থাকে অনেক বেশি, সেই গ্লুকোজটা বের করে দেওয়ার জন্য মূত্রের মাধ্যমে বের করে দেয়, যার কারণে তার ওয়াটার বেশি পরিমাণে ক্ষরণ হয়। ঠিক আছে, কিডনি দেখে তার বডিতে, হ্যাঁ, মনে করেন আপনার ব্লাডের ভিতরে অধিক গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা বের করবে কোন রাস্তা দিয়ে? সেটা বের করবে হলো কিডনি। ঠিক আছে, কিডনির এখানে যখন এই ব্লাডটা আসবে, এই ব্লাডটা আসার সাথে কিডনি দেখবে যে তার ব্লাডের ভিতরে অধিক পরিমাণে গ্লুকোজ আছে, এখানে এই গ্লুকোজটা বের করে দিতে হবে। গ্লুকোজটা আর এমনি বের হবে না, তার সাথে কিছু কেমিক্যাল মিক্স করতে হবে। তার কেমিক্যাল মানে হলো ইউরিন, মানে হলো ইউরিন তৈরি করতে দরকার হলো ওয়াটার। ঠিক আছে, ওয়াটার ইউরিনের ভিতরে 92% থাকে হলো পানি। ঠিক আছে, 92% থাকে হলো পানি, বাকি 8% থাকে হলো অন্যান্য পদার্থ। ঠিক আছে, তাহলে
আপনার এই যে সুগারটা আছে, এই সুগারটা যখন আপনার এই কিডনি বের করে দিতে চাইবে, তখন কি করবে সে বেশি বেশি মূত্র ত্যাগ করবে, ঠিক আছে না? মূত্র ত্যাগ করে কি করবে সে ফেলে, তার গ্লুকোজ বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ঘন ঘন মূত্র ত্যাগ হচ্ছে। তো ঘন ঘন মূত্র ত্যাগ হওয়ার একটাই কারণ, সেটা হলো তার ব্লাডে গ্লুকোজের মাত্রা অনেক বেশি। শুধু গ্লুকোজ না, যদি ব্লাডের ভিতরে তার পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য উপাদানের মাত্রা যদি বেশি থাকে, তাও কিডনি কি করবে বেশি বেশি মূত্র ত্যাগ করে ওটাকে আউট করে দিবে। কিডনির নেচার হলো এরকম, মানে বডিতে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো সে বডিতে রাখবে না, ঠিক আছে। এখন এই ডায়াবেটিস গুলো আমরা কেন দেই? যখন তার হাত ফুলে যায়, পা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, তারপরে দেখা যাচ্ছে তার লাঙে পানি জমছে, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে তার পানিটাকে বের করে দেওয়ার জন্য এই ফ্রুসিমাইড গুলো দেওয়া হয়, ঠিক আছে। এই ফ্রুসিমাইড গুলো এগুলো রাতে দেওয়া নিষেধ। কেন নিষেধ? কারণ ওই পেশেন্টটা রাতে ঘন ঘন মূত্র ত্যাগ করবে, তার ঘুমের ব্যাঘাত ঘটবে। এজন্য এটা সকালবেলা দিতে হবে। যদি প্রয়োজন হয় যে অনেকের অনেক বেশি ফোলা থাকে, অনেক বেশি ফোলা থাকে, একবার দিয়েও কাজ হচ্ছে না, তখন তাকে ২ বার দিতে হবে, সকালে একটা, রাত্রে একটা, ঠিক আছে। তাহলে এই যে ফ্রুসিমাইড, বিউমিটানাইট, পাইরামিটানাইট, ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ব্যান্ডাফ্লুজাইড, স্পাইরোনোলেকটন, ট্রাইমটেরন, অ্যামাইলোরিড, এগুলো সবই হচ্ছে ডাইউরেটিক্স। অর্থাৎ ফ্রুসিমাইড যে কাজ করে, এই ওষুধগুলো একই কাজ করে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই লোভ ডায়াবেটিস গুলো কাজ করতেছে হলো অ্যাকর্ডিং টু লোভের উপরে। পটাশিয়াম স্পায়ারিং ডায়াবেটিস কাজ করতেছে হলো কালেক্টিং টিউবুলের উপরে, ঠিক আছে। আর থায়াজাইড ডায়াবেটিস গুলো কাজ করতেছে হচ্ছে আপনার পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এখান থেকে এই পর্যন্ত, আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল এখান থেকে এই পর্যন্ত। এটা হলো অ্যাকর্ডিং টু সাইট অনুসারে, ঠিক আছে। আর জেনারেল ক্লাসিফিকেশন হলো এটা, একটা হচ্ছে লোভ ডায়াবেটিস, থায়াজাইড ডায়াবেটিস, আর এটা হলো পটাশিয়াম স্পায়ারিং ডায়াবেটিস। এইগুলো প্রেশারের ক্ষেত্রেও কাজ করে থাকে, মানে শুধুমাত্র মানে তার পেটে পানি জমা বা শরীরে পানি জমা এটাই সে মনে করেন বের করে দেয় না, সেই সাথে তার ব্লাড প্রেশারকে কি করে নিয়ন্ত্রণ করে। যদি কারো হঠাৎ করে তার ব্লাড প্রেশার বেড়ে যায়, এক ফার্স্ট চয়েস, এখন পর্যন্ত সে কোনো ওষুধ খায় নাই প্রেশারের, এক ফার্স্ট চয়েস তাকে দিতে হবে কি ফ্রুসিমাইড। এই ফ্রুসিমাইড দেওয়ার সাথে সাথে কি হবে, তার ব্লাড প্রেশারটা কমে যাবে। কিভাবে কমাবে? মনে করেন আপনার রক্তনালীর ভিতরে কি থাকে? ওয়াটার থাকে, তাই না? রক্ত থাকে, রক্ত। এই রক্তের ভিতরে ওয়াটার থাকে কতটুকু? ৯২% থাকে হলো ওয়াটার, ঠিক আছে। ৯২ থাকে কি থাকে? ওয়াটার থাকে। ব্লাড প্রেশার বাড়লে কি হয়? এই রক্তনালীর দুই পাশে কি হয়? প্রেশার বেড়ে যায়, অর্থাৎ চাপ পড়ে, চাপ সৃষ্টি হয়, তাই না? তাহলে এই চাপটা কমানোর জন্য আমি যদি এর ভিতর থেকে ফ্লুইডটাই কমায় দেই, তাহলে কি তার চাপ থাকবে? চাপ থাকবে না। তাহলে এই ডায়াবেটিস গুলো কি করে? এই কিডনির উপরে যায় কাজ করে, কাজ করার ফলে কিডনি কি করে? এই যে ওয়াটার যেটা আছে, ওয়াটারটাকে বেশি পরিমাণে মূত্রের মাধ্যমে বের করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, এই ফুসিমাইডটা হলো একটা জলীয় উপাদানও বলা হয়, মানে হলো এটা একটা পানিকে বের করে দেয় শরীর থেকে, সেটা হোক ব্লাডের ভিতরে যে পানি থাকে সেটা, আর শরীরে যেটা জমা থাকে সেই পানিটাও কি করে বডি থেকে কিডনির মাধ্যমে সে বের করে দেয়। অর্থাৎ এই ডায়াবেটিক্সটা, এটা প্রেশারের রোগীদের দেওয়া যায়। এই ডায়াবেটিসটা যাদের কিডনি ফেলোর আছে, যাদের পালমোনারি ইডেমা আছে, যাদের অ্যাসাইটিস আছে, ঠিক আছে, যাদের পিটিং ইডেমা আছে, হাতে পায়ে যাদের ইডেমা, সেই সকল রোগীদের এই ডায়াবেটিসগুলো দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? ইডেমা মানে হলো ফ্লুইড জমা এক্সট্রা সেলুলার স্পেসে, ঠিক আছে, কি হয়? পানি জমে, ঠিক আছে। ইডেমা মানে হলো ফুলে যাওয়া, সেটা হতে পারে হাতে, পায়ে, হতে পারে লাঙে, হতে পারে পেটে, ঠিক আছে, যে কোনো জায়গায়। অর্থাৎ যে জায়গায় পানি থাকবে সে জায়গাটায় দেওয়া থাকবে। আমরা অনেক সময় পা ফুলে যায়, পা ফুলে গেলে কি হয়? দেখা যায় যে পাটা চাপ দিলে ডেবে যাচ্ছে, ঠিক আছে। আবার ওই যেখানে চাপ দিচ্ছেন ওই জায়গাটা আবার মিলাইতে অনেক সময় লাগতেছে। চাপ দেওয়ার সাথে সাথে তার, স্যার, স্যার সাতটা স্যার, জি স্যার, স্যার স্যার একবার চলে যাচ্ছেন? ও আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে রাত্রে দেখা করবেন স্যার, ঠিক আছে। এখন অ্যাসোসিয়েট প্রফেসর পিজির, ঠিক আছে, পেডিয়াট্রিক্স মেডিসিন বিভাগের। যাই হোক, তো এই হচ্ছে আমাদের
ক্লাসিফিকেশন বা এইভাবে সেই ওষুধটা কাজ করে থাকে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাদের কি করতে হবে, এই ক্লাসিফিকেশনটা, এই ওষুধগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে এখানে মোস্ট কমন, মানে হলো যে ওষুধটা ব্যবহার করে থাকি সেটা হলো কি ফ্রুসিমাইড, আর এটা হলো হাইড্রোক্লোরথায়াজাইড, আর হলো স্পাইরোনোলেকটন। এই তিনটা ওষুধ ব্যবহার করা হয়, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে এগুলো তেমনটা ব্যবহার হয় না। কোনটা কোনটা ব্যবহার হয়? লোভ ডায়োরেটিক্সের ফ্রুসিমাইড, থায়াজাইড ডায়োরেটিক্সের হাইড্রোক্লোরথায়াজাইড, আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্সের স্পাইরোনোলেকটন, ঠিক আছে? অনেক সময় ড্রাগের ভিতরে কম্বিনেশন থাকে, এই ফ্রুসিমাইড প্লাস স্পাইরোনোলেকটন একসাথে মিক্স করে ওষুধ তৈরি করা হয়। যাদের অতিরিক্ত পানি থাকে, যাদের প্রেশার অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে এই দুইটা কম্বিনেশন ড্রাগ একসাথে খাওয়ানো হয়, ঠিক আছে? যেমন ফুসিড প্লাস, ফুসিড, ফুসিড মানে হলো একটা ওষুধ ওখানে আছে, কি আছে? ফ্রুসিমাইড। আর যেখানে ফুসিড প্লাস সেখানে কি আছে? স্পাইরোনোলেকটন মিক্স করা আছে। এটা অ্যান্টিবায়োটিক না, এটা হলো ডায়োরেটিক্স। কি পড়তেছি আমরা? ডায়োরেটিক্স, ঠিক আছে? ডায়োরেটিক্স মানে হলো যে ওষুধটা অধিক পরিমাণে মূত্র ত্যাগ করে মূত্রের মাধ্যমে দেহ থেকে ফ্লুইডটা বের করে দেয়, ঠিক আছে? তো এর মধ্যে লোভ ডায়োরেটিক্সের হলো ফ্রুসিমাইড, থায়াজাইড ডায়োরেটিক্সের হলো হাইড্রোক্লোরথায়াজাইড, আর পটাশিয়াম স্পাইরিং ডায়োরেটিকের মধ্যে আসলে স্পাইরোনোলেকটন, ঠিক আছে? এখন আমরা এই যে ফ্রুসিমাইড, এটার ব্যবহার, এটার কন্ট্রাইন্ডিকেশন এবং এটার ডোজ এবং এটার কয়েকটা কোম্পানির নাম আমরা দেখব, ঠিক আছে? কারণ যতগুলো ওষুধ আছে এর মধ্যে প্রচলিত ওষুধ হলো ফ্রুসিমাইড, ঠিক আছে? ফ্রুসিমাইড, ঠিক আছে? ফ্রুসিমাইড বা ফ্রুসিমাইড হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, বলা হয় আর কি। ক্লাসিফিকেশন শেষ, ঠিক আছে? জেনারেল আছে, আর হলো সাইড, সাইডের তো বললাম, ঠিক আছে? কারণ কিডনি টিবুলে লোভে এক ধরনের ওষুধ কাজ করে, প্রক্সিমাল কনভোল্টেটিবলের উপরে কাজ করে, ডিস্টাল কনভোল্টেটিবলের উপরে কাজ করে, মানে অ্যাকর্ডিং টু সাইড, কোন সাইডে যে কোন ওষুধটা কাজ করতেছে সেটা আপনার নোটের ভিতরে পাবেন, ওটা আমি বিস্তারিত আলোচনা করি না, ঠিক আছে? জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের। ওষুধগুলো তো একটাই, মানে ওষুধ যেগুলো আছে জেনারেল ক্লাসিফিকেশনে এই ওষুধগুলোই, কিন্তু সাইটে যে কাজ করতেছে, কেউ কেউ কাজ করতেছে নেফ্রনের কোন সাইটে কোন ওষুধটা কাজ করতেছে সেটা, ঠিক আছে? তো এর মধ্যে সবচেয়ে কমন প্রচলিত বহুল ব্যবহৃত সেটার নাম হলো কি ফ্রুসিমাইড। আমরা যদি ব্যবহার করি এই ফ্রুসিমাইডটাই ব্যবহার করব, ঠিক আছে? আর যতগুলোর নাম শিখলাম, ঠিক আছে, 10-12টা নাম শিখলাম, তাই না? এগুলো একটাও ব্যবহার করব না, এগুলা কিন্তু প্রত্যেকটাই জেনেরিক নেম, এগুলা কিন্তু আরো কোম্পানির নাম আছে, ঠিক আছে? কিন্তু এগুলো জানা থাকতে হবে। হ্যাঁ, কেউ আসে ফার্মেসিতে বললো যে আমাকে একটা ভিউমেটানাইড দেন, আপনার হয় এটা কি? হ্যাঁ, জানেন না, কেন জানেন না? কারণ হলো ক্লাসিফিকেশনের সম্পূর্ণ নাম আপনি মুখস্থ করেন না। একটা হচ্ছে আপনার জানা থাকতে হবে, একটা হলো প্র্যাকটিস লাইভে আপনি কোনটা কাজে লাগাবেন, কোন জিনিসটা আপনি ব্যবহার করবেন, সেই জিনিসটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, বুঝতে পারছেন? আপনি যখন একটা ফার্মেসি দিবেন সেখানে কিন্তু হাজার হাজার ওষুধ থাকে, তাই না? আপনি বলতে পারেন স্যার এতগুলো নাম কিভাবে মুখস্থ রাখে? এইভাবেই মুখস্থ রাখে, এই যে ক্লাসিফিকেশন মুখস্থ করলে সব ওষুধের নাম মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? এই ক্লাসিফিকেশনগুলো আপনার মুখস্থ রাখতে হবে। আর যেটা বেশি ব্যবহৃত হয় ফ্রুসিমাইড, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছেন? ফ্রুসিমাইড, ঠিক আছে? ফ্রুসিমাইড, ঠিক আছে? ফ্রুসিমাইডের এটার নির্দেশনা বা ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন মানে হলো ব্যবহার, কোন কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন একটা আছে হলো হেপাটিক অ্যান্ড রিনাল ফেইলর, ঠিক আছে? কি হেপাটিক অ্যান্ড রিনাল ফেইলর, ঠিক আছে? হেপাটিক অ্যান্ড রিনাল, হেপাটিক অ্যান্ড রিনাল অ্যান্ড অ্যান্ড হেপাটিক ইডেমা, হেপাটিক ইডেমা,
ঠিক আছে। 2 নম্বরে আছে হলো অ্যাকিউট রিনাল ফেইলিওর, অ্যাকিউট রিনাল ফেইলিওর। 3 নম্বরে আছে কি অ্যাকিউট পালমোনারি ইডেমা। 4 নম্বরে আছে কি অলিগিউরিয়া। 5 নম্বরে আছে কি হাইপার হাইপার ক্যালসেমিয়া। আর 6 নম্বরে আছে কি হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে, হাইপার ক্যালসেমিয়া, হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেশন বা ব্যবহার, কিসের ব্যবহার? ফ্রুসিমাইডের ব্যবহার। ঠিক আছে। 1 নম্বর ইন্ডিকেশন হেপাটিক রিনাল অ্যান্ড হেপাটিক ইডেমা। হেপাটিক মানে হচ্ছে লিভার, কি লিভার, লিভারের বাংলা হচ্ছে যকৃত, যেটা আমাদের পেটের রাইট সাইডে থাকে। যদি কারো লিভারের ইনফেকশন হয় বা লিভারে ভাইরাল হেপাটাইটিস হয়, তার ফলশ্রুতিতে কিন্তু মানুষের দেহে কি হয়, এই ইডেমা দেখা যায়, হাত পা ফুলে যায়। ঠিক আছে, পানি জমে, পেটে পানি আসে। হ্যাঁ, এটা একটা কারণ। আরেকটা হলো রিনাল, রিনাল মানে হলো কিডনি, কিডনি মানে কি বৃক্ষ, কোথায় থাকে? পেটের ভিতরে থাকে। এটার কারণে কিন্তু আপনার কি হয়, পেটে পানি আসতে পারে। ঠিক আছে, তাহলে হেপাটিক ইডেমা আর লিভারের কারণে ইডেমা। তাহলে হেপাটিক ও রিনাল, লিভার এবং কিডনির কারণে যদি কারো দেহে পানি জমে, পেট ফুলে যায়, অ্যাসাইটিস হয়, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অ্যাকিউট রিনাল ফেলিওর, হঠাৎ করে দেখা গেল যে কিডনি শাটডাউন হয়ে গেছে, কিডনি আর মূত্র তৈরি করতেছে না। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ফ্রুসিমাইডটা ব্যবহার করা হয় মূত্রটা তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, আর হলো অ্যাকিউট পালমোনারি ইডেমা। পালমোনারি মানে হলো লাং, অ্যাকিউট মানে হলো হঠাৎ, ইডেমা মানে হলো ফুলে যাওয়া। অর্থাৎ লাংয়ের ভিতরে কি হয়, যদি লাংয়ের লাংয়ের এই যে এক্সট্রা সেলুলার স্পেসে কি হয়, এখানে পানি জমে, এখানে কি হয়, পানি জমে। সাবপ্লুরাল স্পেসে কি হয়, পানি জমে। এটা হলো প্যারাইটাল প্লুরা, এটা হলো ভিসারাল প্লুরা, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে এখানে পানি জমে। এখানে পানি জমলে এটাকে বলা হয় পালমোনারি ইডেমা। ওই রোগীটার শ্বাসকষ্ট হয় এই ক্ষেত্রে। অলিগুরিয়া, অলিগুরিয়া মানে হলো মূত্রের পরিমাণ কমে গেলে, প্রতিদিন যদি 300 ml এর কমে হয়, মানে একটা মানুষ ডেইলি 1000 থেকে 1500 ml মূত্র ত্যাগ করে ডেইলি। এই মূত্রের পরিমাণ যদি 24 ঘন্টায়, এটা হলো 24 ঘন্টায় হয়, এই 24 ঘন্টায় যদি 300 ml এর নিচে হয়, 24 ঘন্টায় হওয়ার কথা কত, 1000 থেকে 1500 ml, অর্থাৎ 1 থেকে 1.5 লিটার। কিন্তু সেখানে 24 ঘন্টায় হচ্ছে তার কত, 300 ml। এরকম পেশেন্ট যদি হয়, তাহলে ওই পেশেন্টকে তার মূত্র বেরানোর জন্য এই ফ্রুসিমাইডটা ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া, যদি বডিতে ক্যালসিয়ামের লেভেল যদি বেড়ে যায় রক্তের ভিতরে। ঠিক আছে, হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালসিয়ামিয়া মানে হলো বডিতে রক্তের ভিতরে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেলে সেই লেভেলটা কমানোর জন্য, আর পটাশিয়ামের মাত্রা যদি বেড়ে হয়, সেটাকে বলা হয় হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া মানে হলো পটাশিয়ামের মাত্রা, আর হাইপার ক্যালসিয়াম মানে হলো ক্যালসিয়ামের মাত্রা যদি রক্তের ভিতরে বেড়ে যায়। ঠিক আছে, আমরা টেস্ট করি না ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট, এই সিরাম ইলেকট্রোলাইট টেস্টের ভিতরে এই ক্যালসিয়াম পটাশিয়ামের মাত্রা দেখা হয়। ওটা হলো কিডনি ফাংশন টেস্ট, কিডনির ভিতরে যে নেফ্রন আছে, নেফ্রনগুলো কি পরিমাণে কাজ করতেছে। ঠিক আছে, এটা হলো ইলেকট্রোলাইট, যেমন ক্যালসিয়াম এটা একটা ইলেকট্রোলাইট। ঠিক আছে, পটাশিয়াম এটা একটা ইলেকট্রোলাইট, এটা ব্লাডের সিরাম নিয়ে পরীক্ষা করা হয়। ঠিক আছে, আর ক্রিয়েটিনিনটা হলো কিডনির ফাংশন টেস্ট, কিডনির ভিতরে যে নেফ্রনগুলো আছে 10 লক্ষ, এটা কতটুকুন কাজ করতেছে। যদি ক্রিয়েটিনিন বাড়ে, ঠিক আছে, মনে করেন কারো 1 পয়েন্ট বাড়ছে, 2 পয়েন্ট বাড়ছে, 1 পয়েন্ট বাড়ছে মানে হলো তার 1 লক্ষ নেফ্রন শেষ। হ্যাঁ, মানে ওই 1 লক্ষ নেফ্রন ধ্বংস হয়ে গেছে তার কিডনির। ঠিক আছে, মানে 2 পয়েন্ট যদি বাড়ে, তাহলে 2 লক্ষ নেফ্রন তার কাজ করতেছে না। ঠিক আছে, অকেজো হয়ে গেছে। ক্রিয়েটিনিন বাড়া মানে হলো কিডনির বিকলাঙ্গতা তৈরি হওয়া, কিডনি কাজ কম করা। ঠিক আছে, অর্থাৎ কিডনি যে মূত্র তৈরি করে, ব্লাডকে ফিল্ট্রেশন করে, এটা কি বোঝায়, বুঝতে পারছেন? তাহলে ক্রিয়েটিনিন বাড়া কি খারাপ, ভালো না খারাপ? খারাপ, মানে আপনার কিডনি আর কাজ করতেছে না। একটা সময় যে
ডায়ালাইসিস করতে হবে, মানে কিডনি যে কাজটা করতো এই কাজটা মেশিনের দ্বারা করতে হবে। ঠিক আছে, এটা হলো ডায়ালাইসিস। ঠিক আছে, ডায়ালাইসিস দুই ধরনের হয়, একটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হলো হ্যামোজিনিয়াস ডায়ালাইসিস। ঠিক আছে, হ্যামোজিনিয়াস ডায়ালাইসিস এটা মানে হলো আপনার মেশিনের সাথে অ্যাটাচড হয়ে মেশিনের মাধ্যমে এটা করা হয়। হুম, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা পেটের ভিতরে থাকে। ঠিক আছে, পেটের ভিতরে একটা ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ওটার মধ্যে আপনা আপনি এটা হয়ে যায়, মানে পেরিটোনিয়াম স্পেসে এটা ঢুকে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ওষুধটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি, মানে হলো গর্ভবতী মহিলাদের এটা দেওয়া নিষেধ। ঠিক আছে, কিন্তু যাদের গর্ভাবস্থায় থার্ড ট্রাইমেস্টারে আছে, ঠিক আছে, কোন ট্রাইমেস্টারে? থার্ড ট্রাইমেস্টার, মানে গর্ভাবস্থায় 3টা ট্রাইমেস্টার থাকে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড হলো প্রথম 3 মাস, সেকেন্ড ট্রাইমেস্টার হলো তার দ্বিতীয় 3 মাস, থার্ড ট্রাইমেস্টার হলো তারপরের 3 মাস। একদম লাস্ট 3 মাসে তখন কি হয়, পেশেন্টের একলামশিয়া ডেভেলপ করে, প্রি একলামশিয়া। ঠিক আছে, তখন তার পায়ে পানি আসে, প্রেশার বাড়ে। ওই ক্ষেত্রে ওই সময় গিয়ে আপনি এই ফ্রুসিমাইডটা ব্যবহার করতে পারবেন, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে এই ওষুধটা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? মানে থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আপনার যদি পা ফুলে যায়, প্রেশার বাড়ে, তখন প্রেশারের ওষুধ তো আমরা দেই হলো প্রেগনেন্সিতে সেফ, মিথাইল ডোপা। ঠিক আছে, প্রেগনেন্সিতে সেফ একটা প্রেশারের ওষুধের নাম কি? মিথাইল ডোপা। ঠিক আছে, মিথাইল ডোপা। ঠিক আছে, এটা হলো প্রেগনেন্সি সেফ। আর ওই সময় যায় যদি তার এই হয়, পা ফুলে যায়, তখন এই আমরা ফুসিডটা দিব। ঠিক আছে, ফুসিডকে ফুসিমাইড গ্রুপের। ঠিক আছে, ফুসিমাইড গ্রুপের। তো এই ওষুধটা খেলে পেশেন্টের কি হতে পারে, মানে হলো অ্যাডভার্স ইফেক্ট হিসেবে এই ওষুধটা খেলে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। কি হয়? এটার মেন সাইড এফেক্ট হলো তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। কারণ এটা কিডনি কি করে, তার বডিতে বেশি বেশি পরিমাণে কাজ করে, মূত্র বেশি বেশি তৈরি করে। তো এই সময় যে তার কি হয়ে যায়, ব্রেক ফেল হয়ে যায়। সে চিন্তাই পারে না যে তার বডি থেকে মূল উপাদানগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, সে খেয়াল করতে পারে না। মেশিনে তো তখন বেশি পাওয়ার দিবেন, তার মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে না? সে কি কাজ করতে পারবে তখন? আর যখন ঠান্ডা মস্তিষ্কে সত্যভাবে যখন কাজ করবে, তখন সব, আপনি সাপোজ মনে করেন আপনি যখন কোনো কাজে যখন আপনি বেশি এক্সাইটেড থাকেন, সেই কাজটা কি খুব বেশি ভালো হয়? যেটা ধীরে ধীরে করেন সেটা কিন্তু ভালো হয়। ঠিক কিডনির উপরে যখন প্রেশার বাড়বে, কিডনি তখন বুঝতে পারবেন না তার ব্লাডের ভিতরে কি পরিমাণে তার ইলেকট্রোলাইটগুলো আছে। ঠিক আছে, দেখা যাবে সে ইলেকট্রোলাইট, সোডিয়াম তার বডিতে যে পরিমাণ আছে এটা তার রাখা দরকার, কিন্তু ওই মানে ওষুধের কার্যকারিতার কারণে সেই ইলেকট্রোলাইটটা সে ধরে রাখতে পারতেছে না, চলে যাচ্ছে ইউরিনের সাথে। তখন কি হয়ে যাবে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, পটাশিয়াম কমে যেতে পারে, ক্যালসিয়াম কমে যেতে পারে, তার ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে, পানি শূন্যতা ডেভেলপ করতে পারে। তো এই জন্য আমরা ফুসিমাইড যখন দিব মানুষকে, তখন আমরা বলবো যে আপনি বেশি পরিমাণে পানি খাবেন। ঠিক আছে, আর 2 থেকে 3 দিন পরে আপনি ইলেকট্রোলাইট টেস্ট করবেন, সিরাম ইলেকট্রোলাইট। যদি লবণের পরিমাণ কমে যায় তাহলে বাহির থেকে টুকা লবণ খাইতে হবে, যদি পটাশিয়াম কমে যায় তাহলে পটাশিয়াম সিরাপ খাইতে হবে। খেয়ে কি করতে হবে, আপনার এটার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা গেল যে এটা দেওয়ার কারণে ফুলে যায়, মানে পড়ে যাওয়ার কারণে তাকে ইলেকট্রোলাইট, যেমন হার্টম্যান সলিউশনের যে স্যালাইনটা আছে আইভি ইনফিউশন, ঠিক আছে, হার্টসল, ওটা দিলে আবার সে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ ওটার ভিতরে কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবই আছে ওটার ভিতরে। তাহলে আপনার কতটুকুন আছে এটা তো আপনি এমনিতেই বুঝতে পারবেন না, বুঝতে পারবেন? তাহলে টেস্টের মাধ্যমে বুঝতে হবে। সেই টেস্টের নাম কি? সিরাম ইলেকট্রোলাইট। ঠিক আছে, সিরাম ইলেকট্রোলাইট। সিরাম ইলেকট্রোলাইট করবেন 2 থেকে 3 দিন পর। ঠিক আছে, যাতে তার এই ইলেকট্রোলাইট লেভেলগুলো কীরকম আছে, সোডিয়াম কীরকম আছে, পটাশিয়াম কীরকম আছে, SO4 সালফেট কীরকম আছে, হ্যাঁ, ফসফেট কীরকম আছে, ক্যালসিয়াম ক্যালসিয়াম কীরকম আছে, এই জিনিসগুলো দেখা যাবে। ক্লোরাইড কীরকম আছে, হ্যাঁ, ক্লোরাইড, এই জিনিসগুলো সিরাম ইলেকট্রোলাইটের ভিতরে দেখা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটার ডোজটা কি? হ্যাঁ, এটা হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এই 3টা হবে, ম্যাগনেসিয়াম হবে। এগুলাকে বলা হয় ইলেকট্রোলাইট, এগুলাও ইলেকট্রোলাইট। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এগুলো হচ্ছে কি বডির ইলেকট্রোলাইট, ইলেকট্রন ট্রান্সপোর্ট করে এরা। ঠিক আছে,
যাই হোক, এখন আমরা এই ডোজটা আমরা কিভাবে দিব? তাহলে ফুসিড যদি আমরা দেই, এটা ট্যাবলেট আকারে পাওয়া যায়। ফুসিড 1+0+0+0 সকালে দিতে হবে, ঠিক আছে। ফুসিড 40 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, 40 মিলিগ্রাম ট্যাবলেট, ঠিক আছে না। আর 20 মিলিগ্রাম হলো ইনজেকশন, ইনজেকশন পাওয়া যায় হলো 20 মিলিগ্রাম। ইনজেকশনটা আইবিতে দিতে হয়, ভেইনে দিতে হয়, ঠিক আছে। দ্রুত ব্লাড প্রেশারকে নামানোর জন্য এই ফুসিমাইড ইনজেকশন দেওয়া হয়, অথবা দ্রুত ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ট্যাবলেট হিসেবে মুখে খাওয়ানো হয়, ঠিক আছে। আর যাদের হাতে ফোলা, পায়ে ফোলা আছে, পানি জমা আছে, পেটের ভিতরে পানি জমা আছে, তাদের ক্ষেত্রেও এই ফুসিমাইডটা দেওয়া হয়ে থাকে। একলামশিয়া মানে হলো খিঁচুনি, গর্ভকালীন খিঁচুনি, এটাকে বলা হয় প্রি একলামশিয়া। গর্ভকালীন সময়ে শেষ 3 মাসে যায় যদি তার হাত পা ফুলে যায়, প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, বাচ্চা ডেলিভারির আগে, হ্যাঁ, হাত পা ফুলে যায়, তার প্রেশার বেড়ে যায়, তার মূত্রের মাধ্যমে যদি তার প্রোটিন যায়, অ্যালবুমিন যায়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা প্রি একলামশিয়া পেশে। একলামশিয়া মানে হলো যখন ডেলিভারি হবে, ডেলিভারির পূর্ব মুহূর্তে, হ্যাঁ, এটাকে বলা হয় একলামশিয়া, ঠিক আছে। প্রি একলামশিয়া মানে হলো ডেলিভারির পূর্বে, ঠিক আছে। আর একলামশিয়া মানে হলো ডেলিভারির সময়, ঠিক আছে, ওই সময়। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আছে, এই ইউরিনারি রিটেনশন। মনে করেন 7টা বেজে গেছে, 5 মিনিট, 10 মিনিট আছে। আচ্ছা, ইউরিনারি রিটেনশন, ইউরিনারি রিটেনশন বলতে ইউরিনারি সম্পূর্ণ খালি করা অপারগতাকে বোঝায়। ইউরিনারি রিটেনশন, ইউরিনারি রিটেনশন, রিটেনশন মানে কি? ইউরিন সম্পূর্ণভাবে খালি করাকে বোঝায়, খালি না করাকে বোঝায়। অপারগতা, মনে করেন মূত্রটা ইউরিনারি ব্লাডারের ভিতরে জমা আছে, কিন্তু সেটা ইউরেথ্রা দিয়ে বের করতে পারতেছে না, ঠিক আছে। জমা আছে কোথায়? ব্লাডারের ভিতরে, এখানে সে বের করতে পারতেছে না। কেন পারতেছে না? হয়তোবা এই মূত্রনালীর ভিতরে কোনো একটা চাপ পড়ে আছে প্রোস্টেটের দ্বারা, ঠিক আছে, হয়তোবা মূত্রনালীর ভিতরে কোনো স্টোন বা টিউমার হয়েছে, ঠিক আছে, এই কারণে সে পারতেছে না। তখন এটাকে ক্লিয়ার করার জন্য, অনেকে আছে মূত্রের ব্যাগ আছে কিন্তু মূত্র হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে, ফোটায় ফোটায় হচ্ছে, তাহলে এই সকল ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোই হলো, ঠিক আছে, ইউরিনারি রিটেনশন ড্রাগ, ঠিক আছে। যেমন আছে হলো কি, এই ওষুধগুলোর মধ্যে আছে হলো আলফাজোসিন, আলফাজোসিন, তারপরে আছে হলো প্রাজোসিন, ঠিক আছে, তারপরে আছে হলো ট্যামসুলোসিন, ট্যামসুলোসিন, ঠিক আছে। এই ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড, এটার একটা ওষুধের নাম হলো ইউরোম্যাক্স, ইউরোম্যাক্স। এটা কেন দেওয়া হয়? ট্যাবলেট ইউরোম্যাক্স, ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড কেন দেওয়া হয়? যাদের আটকে আটকে মূত্র বের হয়, ফোটায় ফোটায় মূত্র বের হয়, যাদের মূত্র ক্লিয়ার না, তাদেরকে দেওয়া হয় এই ওষুধটা। তাহলে এটা হলো অ্যান্টি রিটেনশন ড্রাগ। এটা কেন দেওয়া হচ্ছে? যাদের মূত্রটা আটকে আটকে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওষুধ আছে। তাহলে এখানে আমরা যদি কারো মূত্র আটকে আটকে আসে, মূত্র ত্যাগ করতে যদি তার সমস্যা হয়, পেশাবের ব্যাগ আছে তারপরে মূত্র বের হচ্ছে না, এটা ক্লিয়ার করার জন্য দিতে হবে কি? ইউরোম্যাক্স, ঠিক আছে, ট্রামসোলোসন হাইড্রোক্লোরাইড। এটা ডোজ হচ্ছে প্রতিদিন একটা করে, ঠিক আছে। প্রয়োজন পড়লে এটা দুইটাও দেওয়া যায়, এটা দুইটাও দেওয়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি কেউ রাতের বেলা মূত্র ত্যাগ করে, কোথায়? ঘুমের ভিতরে, বিশেষ করে ছোট বাচ্চাদের হয়, 5 থেকে 10 বছর বাচ্চা বা 15 বছরের বাচ্চাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। রাতের বেলা ঘুমাইছে, সে মূত্রের ব্যাগ আসছে, বিছানার মধ্যে করে দিয়েছে, হ্যাঁ, এটাকে বলা হয় ন্যাকচারাল অ্যানিউরেসিস, ঠিক আছে, মানে হলো রাতের বেলায় মূত্র ত্যাগ করে, কোথায়? বিছনার ভিতরে। ন্যাকচারাল অ্যানিউরেসিস বলতে ঘুমের মধ্যে অসারে মূত্র নির্গত হওয়াকে বোঝায়, ঠিক আছে, যখন ব্যক্তির ইউরিনারি ব্লাডারের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে, তখন এটাকে বলা হয়ে থাকে। অনেকে আছে বয়স্ক হলে দেখা যায় যে মূত্র ধরে রাখতে পারে না, বয়স হলে যে মূত্র ধরে রাখতে পারে না তাদেরকে দেওয়া হয় হলো ইউকল, ঠিক আছে। কি দেওয়া হয়? ইউকল 2। এটা কাদের জন্য দেওয়া হয়? মানে হলো যে মূত্র ধরে রাখতে পারতেছে না, মনে করেন এখন মূত্র আছে, সে টয়লেটে যাবে, টয়লেটে যাওয়ার আগেই শেষ,
ঠিক আছে, মানে যাইতে যাইতে তার মূত্র শেষ, মানে বের হয়ে গেছে, ধরে রাখতে পারতেছে না, এগুলো হলো মূলত প্রোস্টেটের সমস্যা। ঠিক আছে, তাহলে মূত্র ধরে রাখতে না পারলে তখন দেওয়া হবে কি ইউকল। ঠিক আছে, আর মূত্র যদি আটকে আটকে আছে, বের হয়ে না যায়, তাহলে দিতে হবে কি ইউরোম্যাক্স। ঠিক আছে, আর যদি তার মূত্র একদমই তৈরি না হয়, কম তৈরি হয়, তাদেরকে দিতে হবে কি ফুসিমাইড। ঠিক আছে, আবার আরেকটা পেশেন্ট, সেটা হলো রাতের বেলায় মূত্র ধরে রাখতে পারে না, বিছনায় মূত্র দেয়, তাদের ক্ষেত্রে হলো অ্যামিট্রিপটাইলিন। কি দিতে হবে? অ্যামিট্রিপটাইলিন। ঠিক আছে, হ্যাঁ, অ্যামিট্রিপটাইলিন, ফ্লুক্সাসেট, ফ্লাবুসাটেট, হুম, নরটিপটাইলিন। ঠিক আছে, তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যামিট। অ্যামিট, ঠিক আছে, অ্যামিটটা হলো ট্যাবলেট, অ্যামিটটা হলো কিসের? হ্যাঁ, অ্যামিটটা হলো এই অ্যামিট্রিপটাইলিন গ্রুপের। এটা প্রতিদিন একটা করে বাচ্চাকে খাওয়ানো হয় বা ওই লোকটাকে খাওয়ানো হয়। হুম, তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমরা এটা গ্রুপে দিয়ে দিব আপনাদের, ফটো ছবি তুলে আপনি এটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, ছবি উঠায় রাখেন, গ্রুপে দিয়ে দিন তাহলে আপনি। তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে এটা পরীক্ষা হবে। ঠিক আছে, বললাম এটা আগামী প্রতিদিনই পরীক্ষা, মানে ক্লাস হবে পরীক্ষা হবে, ক্লাস হবে পরীক্ষা হবে, তাহলে বোঝা যাচ্ছে আপনি কতটুকু করতে পারতেছেন। ঠিক আছে, আর আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করে ফেলেন। ঠিক আছে, আর রেজিস্ট্রেশন না করলে তাহলে কিন্তু আপনার এই যারা করবেন না তাদের কিন্তু পঞ্চম বেসের সাথে কি করে দেওয়া হবে। ক্যামেরাটা বাঁকা হয়ে গেছিল, আচ্ছা দেন তো দেখি মোবাইলটা একটু।